গত বছর একটা টেড টকে গিয়েছিলাম, যেটার নাম হচ্ছে গিয়ে প্রোঅ্যাক্টিভ পাবলিক সার্ভিস, গভর্নমেন্ট অটোমেশন। মানে একটা সরকার বা একটা রাষ্ট্র কিভাবে প্রোঅ্যাক্টিভলি পাবলিক সার্ভিস দিতে পারে। মানে আমরা যেটাকে বলছি যে, ধরা যাক আমার আজকে এনআইডি লাগবে বা আমার কাছে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট রিনিউয়াল করতে হবে, বা ধরা যাক আমার জন্ম নিবন্ধন লাগবে। মানে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, কেন সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা অটোমেটেড হয় না? মানে এইজন্যই আমরা বলছিলাম যে গভর্নমেন্ট অটোমেশন, যে একটা বাচ্চা যদি হসপিটালে হয়, তাহলে হসপিটাল থেকে অটোমেটিক্যালি এটাকে যেই বার্থ রেজিস্ট্রেশন সেটাতে অটোমেটিক্যালি চলে যাবে। অথবা সেটা বাচ্চাটা যদি বাসায় হয়, তাহলে তার প্যারেন্টসদের দায়িত্ব একটা আইনের মাধ্যমে থাকবে, যে প্যারেন্টসদের দায়িত্ব যে ৪৫ দিনের মধ্যে তাকে নিয়ারেস্ট কোনো জায়গায়, অথবা তাকে অনলাইনে, অথবা কোনো একটা সিস্টেমের মাধ্যমে তাকে লিপিবদ্ধ করা, বা তাকে আমাদের যে বার্থ রেজিস্ট্রেশন সেটার মধ্যে নিয়ে আসা। এটা কি আসলে গ্লোবালি এটাকে বলছে সিআরভিএস। সো এই যে সিআরভিএস যে ডেটাবেজ আছে, সেই পাবলিক যেই ডেটাবেজ আছে, সেই ডেটাবেসটা কেন অটোমেটেড হতে পারছে না? যেখানে একটা হসপিটাল, তার একটা লাইসেন্স আছে, এটা যদি না করে তার লাইসেন্সের উপর প্রবলেম হতে পারে। বা যেই ধাত্রী আ বাচ্চাটাকে আসলে পৃথিবীতে নিয়ে আসছে, বা যে প্যারেন্টস বাচ্চাটাকে প্যারেন্টস নিয়ে আসছে, তার উপরে কিছু উম আইনগত যদি কোনো কিছু থাকে, তাহলে কিন্তু এইটা এই লিপিবদ্ধটা বা এই সিস্টেমটা হতে পারে। মানে সবকিছুই গভর্নমেন্ট অটোমেশন। মানে বলছি যে আজকে আমার ১৮ বছর বয়স। যেহেতু আমার বার্থ রেজিস্ট্রেশন হয়ে গেল। বার্থ রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কিন্তু সেই আম সে সরকার কিন্তু জানে যে বার্থ রেজিস্ট্রেশন হয়ে গেছে। তার মানে হচ্ছে গিয়ে আমার ১৮ বছর বয়সে তাকে এনআইডি দিতে হবে। কেন আমরা proactively সেই যিনি হচ্ছে আজকে ১৮ বছর হলেন, তাকে আমি ৩ মাস আগে, অথবা আমি ৪ মাস আগে তাকে কেন নোটিফাই করি না যে আ আপনাকে অমুক জায়গায় এসে রেজিস্ট্রেশন করতে হবে, বা যেটাই প্রসেস, তার মানে হচ্ছে গিয়ে ইট হ্যাজ টু বি অটোমেটেড। এবং এই সবকিছুই কিন্তু আসলে এই বইটা, এই সবকিছুই আমি এই বইটাতে লিখেছি। এটা ২০২১ সালে আমি বের করেছিলাম। বাট আমি মনে করি যে এই বইটা একটা পাথওয়ে হতে পারে, যে কিভাবে একটা সরকার টোটালি অটোমেটেড হতে পারে। বিকজ দিন শেষে আমি আসলে এটাকে যেটা বলি যে, আসলে আমাদেরকে, মানে যারা হচ্ছে গিয়ে এখন মনে করি যে একটা রাষ্ট্রকে একটা নেক্সট লেভেলে নিতে চান, তাদেরকে কি করতে হবে? সেখানে আমরা বলছি যে একটা মানুষকে এনাবল করতে হবে তার স্বপ্নের কাছে যেতে। যেমন আমার একটা স্বপ্ন হচ্ছে গিয়ে দেশের এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করার জন্য। আমার দেশের এডুকেশন সিস্টেমটা একটা লেভেলে আনার জন্য আমার স্বপ্ন। তার মানে হচ্ছে গিয়ে দেশ আমাকে সাপোর্ট করবে কিভাবে আমি আমার স্বপ্নের কাছে পৌঁছাতে পারি। এভাবে একজন আ ইয়াং জেনারেশন সে ইঞ্জিনিয়ার হতে চায়, একজন ইয়াং জেনারেশন উনি ডক্টর হতে চান, বা একজন ইয়াং জেনারেশন উনি সামরিক বাহিনীতে আসতে চান। তার মানে হচ্ছে গিয়ে এই যে একটা ইয়াং জেনারেশন বা একটা ছোট বাচ্চা, তার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্যই কিন্তু আমরা প্রোঅ্যাক্টিভ পাবলিক সার্ভিস বা গভর্নমেন্ট অটোমেশন এর কথা বলছি। এবং সেখানে আমরা যে জিনিসটা দেখছি যে, আ বুঝতে পারছেন যে ১৫ থেকে ২৯ বছরের বয়সী তরুণ-তরুণীরা অসম্ভব সম্ভাবনা হয়। আমি আসলে এই বইটা ২০২১ সালে লিখেছিলাম। আমি এখানে কিন্তু বারবার একটা কথা বলেছি যে, আ বাংলাদেশ একটা বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এ উপরে বসে আছে। বাংলাদেশ একটা বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর উপর বসে আছে, যেখানে দেশের সুমারি বলছে ৬৬% দেশের সি সুমারি, জনসংখ্যার সুমারি বলছে ৬৬ সংখ্যা জনবল কর্মক্ষম থাকবে ২০২০ সাল থেকে। এই যে একটা বিশাল জনসংখ্যা, যেটাকে আমরা এখন দেখছি, এবং আমরা এখন রিসেন্ট যেই মুভমেন্টটা দেখলাম, বৈষম্য বিরোধী যে সেখানে কিন্তু আমরা দেখলাম যে এই ৬৬% টা আসলেই একটা লেভেলে। এবং আমরা আসলে দেখছি যে, বুঝতে পারছেন যে এই ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ-তরুণীরা অসম্ভব
সম্ভাবনাময় এবং সেটার ফলাফল কিন্তু আমরা দেখেছি। এবং আমি আবার লিখেছি যে আমার হাতের ডেটা তাই বলছে, এই গোষ্ঠীর সংখ্যা প্রায় ৫ কোটি। এই ১৫ থেকে ২৯ বছর বয়সী এদের সংখ্যা প্রায় ৫ কোটি। সো আমার কথা হচ্ছে যে এই ব্যাপারটা একটা ইয়াং জেনারেশন যখন সে তার লাইফে তার ড্রিমকে চেজ করতে যাবে, তখন সরকার তার পেছনে আজকে এনআইডি, কালকে পাসপোর্ট, কালকে পুলিশ ভেরিফিকেশন বা এইসব জিনিসের পিছনে যদি মানুষ যদি ৩ মাস ৪ মাস যদি সময় দেয়, তাহলে কিভাবে আমরা আমাদের সময়টাকে আমার স্বপ্নকে আমার স্বপ্নকে চেজ করতে যাব? এইজন্যই কিন্তু আমরা বলছি প্রোঅ্যাক্টিভ পাবলিক সার্ভিস। মানে প্রোঅ্যাক্টিভ পাবলিক সার্ভিস হচ্ছে গিয়ে যখন যেটা প্রযোজ্য সেটা অটোমেটিক্যালি ঘটবে। আর সেজন্যই আপনারা আমার সেই টেড টকটা দেখতে পারেন যেটা YouTube এ আছে। যে কিভাবে আমরা আমাদের গভর্নমেন্ট পাবলিক সার্ভিস যেখানে থানার সার্ভিস হতে পারে, যেখানে আমার একটা জিডি করতে হতে পারে। মানে এখানে কেন আমাকে একটা থানায় যেতে হবে? সো এই ব্যাপারটাই কিন্তু আমার পয়েন্ট যে গভর্নমেন্ট অটোমেশন এর মানে হচ্ছে গিয়ে জনগণ স্বাধীন। মানে একটা মানুষ স্বাধীন। সে একটা সরকারি অফিসে না যেয়ে একটা সরকারি অফিসের সার্ভিস পেতে পারে। আমি যেহেতু দেশের বাইরে ছিলাম একটা লম্বা সময় বিভিন্ন কাজে, আমি দেখেছি যে কিভাবে বিভিন্ন দেশ তাদের পাবলিক সার্ভিস মানে সরকারি সার্ভিসগুলোর proactiveness এনেছে। এবং আমি দেখেছি যে অনেক দেশেই পাবলিক সার্ভিস বা সরকারি অফিস দেখা যায় নাই দেখা যায় না বললেই চলে। মানে সবকিছুই অনলাইন হয়ে গেছে। মানে সরকারি অফিস কিন্তু দেখা যায় না বললেই চলে। সো এইজন্যই আমি এই বইটা আ লিখেছিলাম 'কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র'। এটা আমি সিরিজ আকারে আজকে থেকে ভিডিও আনবো। তবে আমি যে জিনিসটা বলতে চাই যে আসলে আমাদের ইয়াং জেনারেশন দেখিয়ে দিয়েছে যে কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায়। আর সেভাবে আমার মনে হয় যে এই গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভ সার্ভিস বা পাবলিক সার্ভিস এটাকেও কিন্তু অটোমেশন করা যায়। এবং এই অটোমেশনটা করতে পারলে কিন্তু আমরা আমাদের লাইফের we can reclaim all our days. একটা নাম জারি করতে যদি আমার ৩ মাস লাগে, ৪ মাস লাগে, আমার who will give me the time back? এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে আমাদের সেই কথা যে এখন কিন্তু আস্তে অনেক কিছুই আমরা চিন্তা করব যে গভর্নমেন্টের অটোমেশন এর পার্ট এবং সেই অটোমেশন এর পার্টটা আসলে কিভাবে আমরা কাজ করব সেটা নিয়েই আমি সামনে আস্তে এই বইটার উপর ভিত্তি করে আগাবো। আজকে এই পর্যন্তই। থাকছেন তো সামনে।